বন্ধুরা, তিলক তোমার মোবাইলে ছিল গোপন যৌনকর্মের ভিডিও। মানে বুঝতে পারছো? মানে 8ই আগস্ট রাত্রে দুই জায়গা পার্টি ছিল। তাহলে কি আরও কোনো জায়গায় গোপন কিছু কাজকর্ম চলছিল, যেটা ক্যামেরা বন্দি করে ফেলেছিল এই তিলোত্তমা, যার জন্যই তিলোত্তমার সাথে ওই 8ই আগস্ট মানে ভোরবেলার দিকে এই ধরনের ঘটনা ঘটে। চলো ভিডিওটি দেখো, পুরো ডিটেলসে জানতে পারবে যে তিলোত্তমার মোবাইলে কি ছিল, যেটা এখন আমাদের সামনে আসছে বন্ধুরা। এমনকি তার সাথে তোমাদেরকে বলবো যে তিলোত্তমা স্টুডেন্ট হিসাবে কেমন স্টুডেন্ট ছিল, তার মাধ্যমিকের রেজাল্ট কেমনি ছিল, তার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমনি ছিল, তার ছোটোবেলাকার বন্ধু কে ছিল, এমনকি তিলোত্তমা তার মা বাবাকে কেমন ভাবে আগলে রাখতো। এমনকি তোমাদেরকে বলবো তিলোত্তমা কি খেতে ভালোবাসতো। চলো পুরোটা তোমাদেরকে বলবো, ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার নতুন একটি ভিডিওতে স্বাগত বন্ধুরা। তো তোমাদেরকে প্রথমত বলি যে এই যে তিলোত্তমা, এই যে মেয়েটি আমি প্রথম থেকে বলে আসছি যে মেয়েটি কিন্তু অত্যাধিক বলতে পারো একটা সৎ মেয়ে, একটা লড়াকু মেয়ে। মানে যেই মেয়ে কখনো মুখ বন্ধ করে বা কখনো কান বন্ধ করে সে অন্যায়কে না মেনে নেবে, না বলতে পারো অন্যায়কে হতে দিবে, সেই ধরনের মেয়ে ছিল এই তিলোত্তমা। তো তোমাদেরকে বলি যে এই যে তিলোত্তমা, প্রথমত বলি যে আরজি করে 8ই আগস্টে কি হয়েছিল। মানে আরজি করে 8ই আগস্ট যেই দিন মেয়েটা ডিউটিতে আসে, 8ই আগস্ট মেয়েটা যে ডিউটিতে এসেছিল, সেদিন কিন্তু তিলোত্তমার বাড়িতে ছিল গিয়ে একটা ইনভিটেশন। মানে মেয়েটা, তার মা বলছিল যে আজকে ডিউটিতে যাস না, হ্যাঁ আজকে এক জায়গায় ইনভাইট আছে, সেখানে কিন্তু আমরা যাব। মেয়েটা বলল যে মা আজকে আমার ডিউটি আছে, আমি ডিউটিতে যাব। যদি মেয়েটা তার মায়ের কথা শুনে নিত, তাহলে হয়তো সেই রাত্রে এই ঘটনাটা ঘটতো না। যাই হোক, মেয়েটা ডিউটিতে আসে, পয়েন্ট টু বি নোটেড, মেয়েটা ডিউটিতে আসে। এমনকি সেই রাত্রে কিন্তু চলছিল গিয়ে দুই জায়গা পার্টি। আর দুই জায়গা পার্টি ছিল, সেখানে কোথায় কোথায় ছিল বলি। একটি পার্টি ছিল কেবি হস্টেলের ছাদে, অন্যটি ছিল জরুরি বিভাগের ফিমেল ওয়ার্ডের ছাদে। বুঝতে পারলে? একটি পার্টি ছিল কেবি হস্টেলের ছাদে, আর দ্বিতীয়টি ছিল গিয়ে মানে জরুরি বিভাগের ফিমেল ওয়ার্ডের ছাদে। দুটি পার্টি ছিল, কিন্তু কথাটা হলো তিলোত্তমা একটিও পার্টি অ্যাটেন্ড করেনি, কারণ মেয়েটা অনলাইন থেকে খাওয়ার অর্ডার করে সে খেয়েছিল। এটা তোমরা প্রথমেই শুনেছো যে মেয়েটি কিন্তু তার সহ কর্মীদের সাথে সে কিন্তু অনলাইন থেকে খাওয়ার অর্ডার করে নিয়ে এসে সে খাওয়ার খেয়েছিল। কিন্তু কথা হলো যে সেই পার্টিতে কারা কারা ছিল, সেই পার্টিতে ছিল গিয়ে ইন্টার্ন, পিজিটি, এমনকি সেখানে চলছিল মদের ফোয়ারা। তার সাথে ছিল বলতে পারো যে টেস্টি খাওয়ার, মানে যেটা মদ্যপের সাথে খায়, তাই না? যাই হোক, খাওয়া দাওয়াটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হলো যে এক স্বাস্থ্য মানে এক হসপিটালে মদের ফোয়ারা চলছিল সেই দিন পার্টিতে। আর সেই খাওয়া দাওয়া মানে সেই সব কিছু মানে পুরো হসপিটাল বুঝতে পারো একটা মানে অকেশন, একটা মানে ফেস্টিভ্যাল মানে পুরো মানে চারিদিকে চলছে, হ্যাঁ মানে চারিদিকে পুরো হইচই হচ্ছে। আর সেই পার্টিতে কি সন্দীপ ঘোষ ছিলেন? এটা একটা বিরাট বড় মানে কোশ্চেন চিহ্ন আছে বন্ধুরা, যে সেই পার্টিতে কি সন্দীপ ঘোষ ছিলেন? সেই পার্টিতে কি মানে ওই অভিক দে ছিলেন? যেই অভিক দিয়ের নাম তোমরা এখন শুনতে পাচ্ছ, যাকে নিয়ে অনেক কথা আমি অনেক ভিডিওতে বলেছি, যার সম্পর্কে অনেক ডিটেলসে তোমাদেরকে জানিয়েছি। এমনকি এই যে পার্টি, সেই পার্টি দুই জায়গায় ছিল, তাহলে কি আরও কোনো জায়গায় গোপন কিছু কাজকর্ম চলছিল, যেটা তোমাদেরকে জাস্ট ইঙ্গিত দিয়ে দিই, যেটা ওটিতে, বুঝতে পারছো, যেটা ওটিতে কি এমন কোনো গোপন যৌন কাজকর্ম চলছিল যেটা তিলোত্তমা দেখে ফেলেছিল, যেটাকে তিলোত্তমা ক্যামেরাবন্দি করে ফেলেছিল, যেটার জন্য তিলোত্তমাকে ওই রাত্রে এই ধরনের ঘটনা ঘটাতে তারা বাধ্য হয়, বা তিলোত্তমাকে এই ধরনের মানে বলতে পারো তার প্রতিবাদের জন্য, বা এটা যে একটা অন্যায়, তিলোত্তমা নিশ্চয়ই ক্যামেরাবন্দি করার পর এই কথাটা ভেবেছে যে এটা বাড়াবাড়ি হচ্ছে, এটা অন্যায় হচ্ছে, এটা নিয়ে প্রোটেস্ট করা দরকার, যার জন্যই কি তিলোত্তমাকে সেই রাত্রে এই ঘটনাটা ঘটাতে হলো তিলোত্তমার সাথে।
আমি জাস্ট তোমাদেরকে ছুঁয়ে দিয়ে গেলাম, বাকিটা তোমরা বুঝে নাও যে আমি কি বোঝাতে চাইছি তোমাদের। সেই রাত্রে আরও কোনো জায়গায় গোপন কিছু কাজকর্ম চলছিল, যেটাকে তিলোত্তমা তার মোবাইলে ক্যামেরা বন্দি করে ফেলেছিল। কারণ তিলোত্তমার মোবাইল কিন্তু এখন সিবিআইয়ের মানে আন্ডারে, যেটাকে ফরেন্সিকে পাঠিয়েছে। কারণ অনেক কিছু সেখান থেকে ডিলিট করা হয়েছে, সেটাকে রিকভারি করার জন্য সেখানে মানে বলতে পারো ফরেন্সিকে পাঠানো হয়েছে। কারণ সেখান থেকে কিছু ভিডিও ফুটেজ, কিছু মানে ফটো ডিলিট করা হয়েছে তিলোত্তমার মোবাইল থেকে। কারণ তিলোত্তমার পাশেই ছিল তিলোত্তমার মোবাইল। বুঝতে পেরেছ? সবটা ক্লিয়ার হয়ে গেল তোমাদের কাছে যে এই তিলোত্তমার সাথে এই ধরনের ঘটনা কেন। তারপরেও তোমাদেরকে বলি যে তিলোত্তমার সাথে এই যে নোংরা মানে এই যে যৌন কাজকর্ম এগুলো তো বাদ দাও, তারপরেও তিলোত্তমা কিন্তু সেই ওষুধগুলোকে নিয়েও কিন্তু প্রোটেস্ট করেছিল। যেই ওষুধগুলো ছিল লো কোয়ালিটির, যেই ওষুধের জন্য পেশেন্টের জান অবধি যেতে পারতো বা গেছে, যার জন্য তিলোত্তমা কিন্তু বলতে পারো যে কমপ্লেন করেছিল সেই সন্দীপ ঘোষের কাছে, যে এই মানে ষড়যন্ত্রের মূল মাথা তাকেই গিয়ে কমপ্লেন করেছিল। তো এই সব কিছুর জন্য আর সবচেয়ে মুদ্রা কথা হলো যে এই নোংরা মানে এই যে যৌবন কর্মের ভিডিও ফুটেজ কি ক্যামেরা বন্দি করেছিল তিলোত্তমা, সেটা নিয়ে বিরাট বড় একটা প্রশ্ন আমাদের সামনে এসছে, যেটা তোমাদেরকে জাস্ট ইঙ্গিত দিয়ে গেলাম। পুরোটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আমি তুলে ধরবো, কারণ এটা তদন্ত চলছে। এবার তোমাদের কাছে আসি বন্ধুরা, যে মেয়েটির মানে পাস্ট, তাই না? মেয়েটির মানে এই যে সামনে আমাদের বলতে পারো যে দুর্গাপূজা, যেটা নিয়ে আমরা প্রত্যেকে সারা বছর ওয়েট করে থাকি, এই দুর্গাপূজা এই দুর্গাপূজা। সেই দুর্গাপূজা নিয়ে মেয়েটি অনেক প্ল্যানিং করেছিল বন্ধুরা। তার আগেও বলি তোমাদেরকে, মেয়েটি ছোটোবেলায় এই তিলোত্তমা কিন্তু অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে সে পড়াশোনা করেছে। সে কিন্তু এক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করে, তার বাবা কিন্তু ফলের ব্যবসা করতো। এমনকি মেয়েটির মা ছিল গিয়ে মেয়েটির ক্লাস 8 অবধি শিক্ষক কিন্তু মেয়েটির মা, কারণ টাকার অভাবে মেয়েকে টিউশনি দিতে পারেনি, যার জন্য মা কিন্তু মেয়েকে ক্লাস 8 অবধি পড়াশোনা করিয়েছে। এমনকি যখন মেয়েটি মাধ্যমিক দেয় তখন কিন্তু তাকে একটা টিউশন দেওয়া হয়। এমনকি সেই একটা টিউশন থেকেই মেয়ে যে এত ভালো একটা রেজাল্ট করবে বাবা মা কিন্তু স্বপ্নেও ভাবতে পারেনি। হ্যাঁ, যেটার জন্য বাবা মা মানে স্কুলের টিচারদের কাছ থেকে শুনেছে আপনার মেয়ে সত্যিকারই অমূল্য রত্ন, আপনি তো মানে কি বলে স্বর্ণগর্ভা, মানে আপনার সোনার গর্ভ আছে, যেখান থেকে একটা সোনার মতো মেয়ে বা রত্নাগর্ভা, তাই না? রত্নগর্ভা বলে, যেখান থেকে একটা রত্ন বেরিয়েছে। তো মেয়েটি উচ্চ মাধ্যমিকে ফার্স্ট আর মাধ্যমিকে সেকেন্ড হয়েছিল। মানে তাকে একটা টিউশনি দিয়ে মেয়েটি মাধ্যমিকে রেজাল্ট করেছিল সেকেন্ড। হ্যাঁ, তারপরে মাধ্যমিকের পর যখন ওকে স্কুল থেকে বলা হয় ওর বাবা মাকে যে মেয়েটি কিন্তু পড়াশোনায় খুব ভালো, একে একটু গাইডেন্সই দিবেন, তখন তাকে টিউশনই দেওয়া হয় আর তার রেজাল্ট হয় উচ্চ মাধ্যমিকে ফার্স্ট। এমনকি যে এই মেয়েটি টালির বাড়িতে থেকে তিলোত্তমা কিন্তু পড়াশোনা করেছে, কারণ ওই যে বললাম তার বাবা কিন্তু মধ্যবিত্ত একজন মানে পরিবার থেকে মেয়েটি কিন্তু বিলং করে। এমনকি যে আর তার বাবা মানে কেঁদে কেঁদে বলছে যে আমার মেয়ে যা ছিল ওই মেয়েকে যে আমি হারিয়েছি, আর মানে ওই রকম মেয়ে আর পাওয়া যাবে না। এখনকার সময়ে ওই রকম মেয়ে পাওয়া সত্যিকারই অসম্ভব একটা ব্যাপার। তবে এই মেয়েটি সত্যিকারই যেমন বাবা মার কাছে যতটা প্রিয় বা যতটা বলতে পারো বাবা মা আজকে বুঝতে পারছে, হ্যাঁ তাদের সন্তান তারা তো বুঝতে পারবে, কিন্তু তারপরেও বলবো আমাদের যে একটা ভালো ডক্টরস মানে আমাদের সবার জন্য যে একটা ভালো ডাক্তার গড়ে উঠছিল এই তিলোত্তমা, যেই অমূল্য রত্নকে আমরা হারিয়ে ফেলেছি বন্ধুরা। এই কথাগুলো হয়তো তোমাদের মনে হবে যে আমি কি বলছি, কিন্তু যারা অন্তর থেকে কথাগুলো মানে একটু বোঝার চেষ্টা করবে, অনুভব করবে আমার কথাগুলো, হয়তো তাদের ভালো লাগবে বা তারা ঠিক তার মায়ের মতো কষ্ট পাবে যে একটা অমূল্য রত্নকে, একটা ভালো ডাক্তারকে আমরা হারিয়ে ফেলেছি। যেই ডাক্তার কোনোদিনও তার পেশেন্টের প্রতি অবহেলা করেনি, যেই ডাক্তার মানে ডিউটি তার ডিউটি,
তার যতই শরীর খারাপ হোক, যতই শারীরিক প্রবলেম থাকুক না কেন, সে কিন্তু ডিউটি কখনো মানে অফ করেনি। ও ডিউটি যখন থাকবে সে ডিউটিতেই প্রেজেন্ট থাকবে। আর তোমাদেরকে এটাও বলেছি, বিগত 6 মাস ধরে কিন্তু তাকে অত্যাচার করা হতো, তারপরেও কিন্তু মেয়েটা রীতিমতো লড়াই করে গেছে, রীতিমতো তার বলতে পারো তার দিক থেকে প্রত্যেকটা লড়াইয়ে সে যথাযথ নিজেকে মানে জান প্রাণ দিয়ে দিয়েছে যে আমাকে ডিউটি করতে হবে, আমি শিখতে এসেছি, আমাকে শিখতে হবে। এমনকি মেয়েটা যেখানে চেম্বার করতো সেখানেও কিন্তু তার কোভিডের সময় 3বার কোভিড হয়, তারপরেও কিন্তু মেয়েটা ডিউটি অফ করেনি। তারপরেও কিন্তু মেয়েটা সেই কোভিডের সময় মেয়েটা কিন্তু তার চেম্বারে গেছে, প্রত্যেককে ট্রিটমেন্ট করেছে। এমনকি যাদের টাকা পয়সার অভাব তাদের কাছ থেকে কিন্তু ফি অবধি মেয়েটা নেয়নি। এমন একটা মেয়ে ছিল। তার ছোটোবেলাকার বান্ধবী, তার পিসির মেয়ে, যখন মেয়েটা একটু বড় হয়, মানে ধরো যে যখন বুঝতে শিখে, বুঝতে বলতে কি যখন একটু তার মধ্যে জ্ঞান হলো, তখন কিন্তু তার পিসির মেয়ে, তার থেকে 3 বছরের বড়, সেই পিসির মেয়ে ছিল গিয়ে তার বান্ধবী, যেই বান্ধবীর সাথে গোটা বিকাল কিন্তু গোটা গ্রাম ঘুরে বেরোতো। মানে বুঝতেই পারছো, একটা গ্রামের মেয়ে, বা বলতে পারো গ্রামের মেয়ে না, মানে যেভাবে একটা মধ্যবিত্ত পরিবারের মেয়ে থাকে, একটু এদিক ওদিক ঘোরাঘুরি, গল্প করা, মানে এগুলো। মেয়েটা ছিল মিশুকে খুব ভালোবাসতো, হ্যাঁ, তার বাবা মাকে, এমনকি তাদের পাশাপাশি যে পারিপার্শ্বিক আত্মীয় স্বজন যাদের সাথে মিশতো প্রত্যেকের সাথে খুব ভালো ব্যবহার করতো। এমনকি যার জন্যই প্রত্যেকে বলতো যে মেয়েটার মধ্যে খুবই ব্রেন, মেয়েটা কিন্তু খুব সুন্দর একটা মেয়ে, যার জন্য বাবা মার সামর্থ্য না থাকা সত্ত্বেও বাবা মা কিন্তু চেষ্টা করেছে যে না, মেয়েটাকে ভালো মানুষ করতে হবে, মেয়েটা পড়াশোনায় খুব ভালো, যাকে যে পড়তে চাইছে তাকে কিন্তু আমি পড়াবো, পড়াবো, আমার যতই কষ্ট হোক মেয়েটাকে পড়াবো। বাবা মার কাছে তার কিছু চাহিদা ছিল না, চাহিদা ছিল শুধুমাত্র যে বছরের মানে যখন নতুন ক্লাসে উঠতো তখন খালি ওর একটাই চাহিদা ছিল, বাবা মার কাছে একটাই আবদার ছিল যে মা, আমি তো বাংলা মিডিয়ামে পড়ি, বাংলা মিডিয়ামের যখন সেটগুলো কিনতো বইয়ের, তো তার সাথে ইংলিশ মিডিয়ামের কিন্তু একটা সেট মেয়েটা কিন্তু নিত, যে মেয়েটা পড়তে ভালোবাসে। বাংলা মিডিয়ামের তো পড়তোই, তার সাথে কিন্তু বলতে পারো যে ফ্রি টাইমে সে ইংলিশ মিডিয়ামের বইগুলো পড়তো, যাতে সে আরও কিছু অভিজ্ঞতা অর্জন করতে পারে, বা মেয়েটা পড়তে ভালোবাসতে। এই কথাগুলো বলতে এই কথাগুলো বলতে মেয়ের বাবা মা হ হ করে কান্না করছে, বলছে আমার যেই মেয়েকে নিয়ে আমি সবসময় স্বপ্ন দেখতাম যে ইস, আমার মেয়ে যদি আরজি করে চান্স পেতো না তাহলে খুব ভালো হতো, বাড়ির পাশ দিয়ে বা বাড়ির সামনে দিয়ে বাস যাচ্ছে, এক বাসেই আমার মেয়ে কিন্তু আরজি করে পৌঁছে যাবে। কি জানতাম বলো তো যে আরজি করেই আমার মেয়েটার জীবন সারা জীবনের মতো শেষ হয়ে যাবে, সেখানে তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যাবে। এভাবে বলছে আর কান্না করছে, বলছে আমার মেয়ে খেতে ভালোবাসতো, নিরামিষ খাওয়ার বেশি খেতে ভালোবাসতো। নিরামিষের মধ্যে ছিল গিয়ে তার মোচা, পনির, কচু শাক, মোচা ছিল গিয়ে তার খুব ফেভারিট একটা খাবার। এমনকি ডিম খেতে খুব ভালোবাসতো। তার বাবা মার সাথে সে গেছিলো গিয়ে ঘুরতে গ্যাংটক, দার্জিলিং, কাশ্মীর ঘুরতে গেছিলো। ওই ঘোরাগুলোই তার জীবনের শেষ ঘোরা। সত্যি এই কথাগুলো বলতে গিয়ে না কোথাও না কোথাও বুকটা ফেটে যাচ্ছে বন্ধুরা। কারণ দেখো, ভিডিও করছি, হ্যাঁ ভিডিও করছি, এই নিয়ে প্রতিবাদ করছি, এটা একটা আলাদা ব্যাপার, কিন্তু কোথাও না কোথাও আমরা তো মানুষ, তাই না? আমাদের মধ্যে তো ইমোশন আছে। এই যে কথাগুলো বলছি, এই যে মেয়েটার যে কষ্ট করে বেড়ে ওঠা, স্ট্রাগল করে একটা জায়গায় পৌঁছানো, এমনকি বাবা মার স্বপ্ন, যে বাবা মা ভেবেছিল যে আমার মেয়ে শেষ বয়সে আমার লাঠি হবে, যাকে নিয়ে আমি সারাটা জীবন খুব আনন্দে থাকবো। যে মেয়ে বলেছিল যে মা আমি খুব বড় ডাক্তার হব, বলো, যে এই মেয়ে বলেছিল যে মা আমি যা যা লিখি সবটাই কিন্তু রিপোর্ট করলে না সেম সেম উঠে, মা আমি পরবর্তীতে বিশাল বড় ডাক্তার হব, বলো, আমি সবাইকে চিকিৎসা করব, সবাইকে খুব ভালোভাবে চিকিৎসা করব মা। সেই মেয়েটি আজ আর পৃথিবীতে নেই। এই কথাগুলো বলছে আর বাবা মা হা হা করে কান্না করছে বন্ধুরা। এই রিসেন্ট এটা ভিডিও, মানে আজকের এটা একটা ভিডিও, যেটা দেখে আমি রীতিমতো থমকে গেছি যে সত্যি আমরা নয় আজকে প্রতিবাদ করছি, কালকেই জাস্টিস হয়ে গেলে হয়তো আমরা আর এই বিষয় নিয়ে চর্চা করব না, কারণ কতদিন চর্চা করব, তাই না? এরপরে আবার কোনো তিলোত্তমা, আবার কোনো কাণ্ড, আবার কিছু কাণ্ড নিয়ে আমরা তোমাদের সামনে তুলে ধরবো, কারণ এক একটা ঘটনা, যেই ঘটনা উঠবে সেই ঘটনা নিয়ে তোমাদের সামনে আমরা ভিডিও দিব। কিন্তু বাবা মা কি পারবে সেই মেয়েটাকে ভুলে থাকতে? বাবা মা কি আর কোনো দিনও তার সন্তানকে ফিরে মানে পাবে? যা
হারিয়ে গেছে, যা চলে গেছে ওদের কাছ থেকে, বলছে ওর মা যে আমার মেয়ে দুর্গাপূজা নিয়ে অনেক স্বপ্ন দেখেছিল, অনেক স্বপ্ন ছিল মেয়ের মানে মনে, যে আমি এটা করব ওটা করব দুর্গাপূজাতে। এমনকি দুর্গাপূজা বাড়িতে করাতে চেয়েছিল, 2 বছর দুর্গাপূজা হয়ে গেছিলো, এবার করলে 3য় বছর হতো। মেয়েটা বলেছিল মা এবারও দুর্গাপূজা করব, আমি সমস্ত পুজোর জোগাড় করব, তুমি জাস্ট রান্না করো, হ্যাঁ ভোগ রান্না করো, আমি পুজোর জোগাড়টা সবটা সেরে নেবো। কারণ মেয়েটা ঠাকুরের জোগাড়পাতি করতে খুব ভালোবাসতো বন্ধুরা। আর সেই মেয়েটা বলেছিল যে মা পুজো হবে ধুমধাম করে, এবার পুজোটা কিন্তু করব। মা বলছে আর আমার মেয়ে নেই, আমার সারা জীবনের মতো আমার ঘরের আলো নিভে গেল, আমার ঘরে আর কোনোদিনও আলো জ্বলবে না, কোনোদিনও দুর্গাপূজা উৎসব হবে না, কোনোদিনও আমি দুর্গাপূজাতে আর মাকে হয়তো পুষ্পাঞ্জলি দিতে যেতে পারবো না। কারণ সেই কথাটাই মনে পড়বে যে তিলোত্তমা এই পুজো নিয়েই কিন্তু অনেক কথা বলেছিল। বারবার মেয়েটির মা বলছে হয়তো সেদিন ডিউটিতে না গেলে আমার মেয়েটা হয়তো বেঁচে থাকতো। আমার মেয়েটার যখন প্রাণ যায়, মেয়েটা কিন্তু কাতরিয়েছে, আছড়াইছে, মা মা করে চিৎকার করেছে, তারপরেও কিন্তু আমরা শুনতে পাইনি। আমরা নিশ্চিন্তে মানে কি বলবো ঘুমিয়ে পড়েছি আনন্দে। আমরা ভাবছি মেয়েটা ডিউটি করছে, কারণ মেয়েটা কিন্তু সেই রাত্রে আমাকে ফোন করেছিল, আর সেটাই ছিল গিয়ে আমার মেয়ের সাথে শেষ কথা বলা। আমি কি জানতাম যে আমার মেয়ের সাথে এটাই শেষ কথা বলা? আমরা নিশ্চিন্তে ঘুমাচ্ছি, ওইদিকে মেয়ে মা বাবা করে চিৎকার করে যাচ্ছে, বাপি আমাকে বাঁচাও, বাপি আমাকে বাঁচাও। কিন্তু আমরা আর বাঁচাতে পারলাম না, কিচ্ছু করতে পারলাম না। মেয়েটা এত ভালো ছিল, ডিউটি থেকে যখন বাড়ি যেত ওর মাকে যদি দেখতো একটা সুন্দর শাড়ি পরে আছে, হ্যাঁ চুল চিরুনি করে আছে, মানে সেজেগুজে একটু বাইরে বসে আছে, তো খুব খুশি হতো, মা তোমাকে আজকে দেখতে না খুব সুন্দর লাগছে। মেয়েটি তার বাবাকে যতটা পারতো হেল্প করতো। মেয়েটি তার বাবা যদি কোথাও ফল রেখে দিত, বলতো বাবা ফলটা নিয়ে নাও, আমি পেছনে বসছি, ফলটা ধরে বাড়িতে নিয়ে আসতো মেয়েটা। মেয়েটার ছোট চাহিদা ছিল, শুধুমাত্র চাহিদা ছিল যে আমি বই কিনবো, আমি পড়াশোনা করব। আজকে না রত্ন একটা মেয়ে থাকলো, না রত্ন একটা ডাক্তার আমাদের কাছে থাকলো। কারণ যেই ডাক্তার পেশেন্টদের প্রতি এতটা সিরিয়াস, এতটা সৎ, সেই সৎ মানুষটাকে এই ধরনের নৃশংসভাবে হত্যা করে তাকে মেরে ফেলা হলো। চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে, কারণ মানুষ আমরা আলটিমেটলি আমাদের মনুষ্যত্ব দেখানো দরকার। কারণ আমরা যে মানুষ, মায়ের কথাগুলো, মা বাবার কথাগুলো শুনছি আর ফিল করছি যে সত্যি এটা কতটা কষ্টদায়ক বলো তো, কতটা করুণ, মানে করুণ একটা কথাবার্তা, যেই কথাগুলো শুনলে চোখ থেকে ঝরঝর করে জল পড়ছে। যে ইস, মেয়েটার মা কত আশা করেছিল তার মেয়েটার কাছ থেকে যে আমার মেয়েকে একটা সুন্দর ডাক্তার তৈরি করব, যে মেয়েটাকে তার ডিউটিরত অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে, এটা কেউ ভেবেছিল? যেটা ঘটেছে। চলো ভিডিওটি এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন